Hello student, welcome to our channel SDM History। তো আশা করি প্রচণ্ড ঠান্ডাতে তোমরা খুব আহ, আহ, অবশ্যই কাঁপুনির মধ্যেই আছো, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল এখন প্রচণ্ড ঠান্ডা চলছে। যাই হোক, সবাই অতি অবশ্যই বাড়িতে সুরক্ষিত থাকবে। তো আজকে আমি গত পার্ট 1 একটা দিয়েছিলাম ইতিহাসের বিখ্যাত যুদ্ধ এবং তার সময়কাল সম্পর্কিত। আজকে অতি অবশ্যই তার থেকে একটু বড় ভিডিও হবে, কিন্তু যারা আমাদের ইতিহাসের ছাত্র হবে এবং বিশেষ করে নেট এবং সেটের জন্য তোমরা পড়ছো বা ডাব্লিউসিএসের জন্য পড়ছো, তোমাদের কাছে এইটা সব থেকে ভালো ভিডিও হবে আমি এরকম আশা রেখি আমি এই ভিডিওটি তৈরি করছি। এবং এইটি অতি অবশ্যই তোমাদের একটু আকারে বড় হবে, কারণ এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো অতি অবশ্যই বড় বড় কোশ্চেন আছে তোমাদের, এবং তোমাদের কার্যকরী ক্ষেত্রে বিশেষভাবে উপকৃত হবে এইভাবেই আমি তৈরি করছি। আমার একটা এডুকেশন সম্পর্কিত, ভারতীয় শিক্ষা কমিশন সম্পর্কিত যে ভিডিওটা, সেটা কিন্তু সব দেখছে এবং সেখানেতেই মানে পরীক্ষায় যেটা পড়ে আর কি, সেই রকম লেভেলের ভিডিওগুলো আমি অবশ্যই টাইম নিয়ে অন্তত 3 থেকে 4খানা বই তথ্য সংগ্রহ করে আমি এই রকম ভিডিওগুলো করছি। দেখো, তোমাদের খুবই উপকার হবে বলে আমি মনে করছি। তো অতি অবশ্যই তোমরা দেখতে থাকো আজকের প্রথম ভিডিও, ইতিহাসের বিখ্যাত যুদ্ধ এবং তার সময়কাল। এর আগের দিন পর্যন্ত আমরা যে ভিডিওগুলো করেছিলাম তার পরের অংশ আমি এটা পার্ট 2 হিসাবে দিচ্ছি। দেখো, সুরজগড়ের যুদ্ধ, যেটা 1534 খ্রিস্টাব্দে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল সেটা দেখো। শের শাহ ও বিহারের শাসক জালাল খাঁর সঙ্গে বাংলার সুলতান মাহমুদ শাহের বাহিনীর মধ্যে। এতে মাহমুদ শাহ বা মাহমুদ শাহ পরাজিত হয়েছিলেন। তারপরে 2 নম্বর প্রশ্ন, সিরহিন্দের যুদ্ধ 1555 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ কাদের মধ্যে ছিল দেখো। এই যুদ্ধে দিল্লির সুর বংশের শাসক সিকান্দার শাহকে পরাজিত করে হুমায়ুন পুনরায় দিল্লি অধিকার করেন। তো প্রসঙ্গক্রমে বলে রাখি, এই যে যুদ্ধ সম্পর্কিত বা বিভিন্ন ঘটনা সম্পর্কিত আমি 3টে ভিডিও করব সম্ভবত ভেবেছি। তো এর মধ্যেই তোমাদের মোটামুটি যুদ্ধ সম্পর্কিত যত ধরনের যুদ্ধ থাকে সেগুলো সব আমি এখানে কভার করেছি। কেমন? 3 নম্বর প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, সেটা হচ্ছে 1556 খ্রিস্টাব্দে হয়েছিল। আকবরের সেনাপতি ও অভিভাবক বৈরাম খাঁর সঙ্গে আদিল শাহের হিন্দু সেনাপতি হিমুর মধ্যে। এই যুদ্ধে বা পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমু পরাজিত হয়। 4 নম্বর প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে। এখানে কাদের মধ্যে ছিল না, মেবারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ ও আসফ খাঁর মধ্যে হয়েছিল। রানা প্রতাপ সিংহ এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন, হলদিঘাটির যুদ্ধ। যাই হোক, এই যুদ্ধক্ষেত্র আমি গিয়েছি এবং দেখে এসেছি। এখানকার মাটিটা সত্যিই কারেরই হলদি, মানে হলুদ আকারের। একটু বর্ণনা দিই। যখন আমরা আমাদের গাড়িটা হলদিঘাটির কাছে যে দাঁড়ালো, আমরা একটা এডুকেশনাল এক্সকারশনে গিয়েছিলাম। আমি যখন রাজস্থানে ট্রেনিংয়ে ছিলাম, তোমার অল ইন্ডিয়া বেসিস একটা ট্রেনিং আমি রাজস্থানে উদয়পুরে ছিলাম। সেখান থেকে মোটামুটি 70-80 কিলোমিটার দূরে হলদিঘাটি। তো সেই হলদিঘাটিতে আমাদের নিয়ে যেয়ে ওখানেতে জাস্ট আমাদেরকে একটা ফিল্ড মানে ক্ষেত্রটাতে দেখার জন্য নামানো হয়েছিল। তখন আমি ওই হলদিঘাটির যে মানে পাহাড়ি অঞ্চল, চারদিকে আরাবল্লী পর্বত, তার মাঝখানটাতে একটা ক্ষেত্র, যেটার মানে দৈর্ঘ্য হচ্ছে প্রায় ধরতে পারো 11 কিলোমিটার দৈর্ঘ্য, আর প্রস্থটা হবে প্রায় 6-7 কিলোমিটার। এইরকম একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে এই হলদিঘাটি যুদ্ধটা হয়েছিল। তো তোমরা যদি কোনো দিন যাও, অতি অবশ্যই হলদিঘাটিতে দেখতে পাবে, মানে হলুদ রঙের মাটি দিয়ে পাহাড়ি অঞ্চলটা, আমি হাত দিয়ে ওই মাটিকে দেখেছি। এবং ওখানেতে একটা ঘটনা ঘটেছিল যখন এই যুদ্ধটা হয়েছিল, মানে হলদিঘাটির যুদ্ধ। যেহেতু তোমরা অতি অবশ্যই নেট এবং সেটের ছাত্র, তোমাদেরকে একটু আমার এখানে বললারই আছে। তো এই হলদিঘাটির যুদ্ধের ক্ষেত্রতে যখন আমি গিয়ে পৌঁছেছিলাম, এই হলদিঘাটির ক্ষেত্রটাতে অতি অবশ্যই যখন মানসিংহ এবং আসফ খাঁর বাহিনীর সঙ্গে মেবারের রানা সংগ্রাম সিংয়ের যুদ্ধটা হচ্ছে, সেই সময় মানে সংগ্রাম সিংয়ের অর্থাৎ মেবারের রানা সংগ্রাম সিংয়ের যে যে মানে যার উপরে অর্থাৎ যে ঘোড়ার উপরে সে চেপে যুদ্ধ করেছিল, সেই ঘোড়ার নাম হচ্ছে চেতক। সেই চেতক ঘোড়া মানে যখন উভয়ের মধ্যে যুদ্ধ হচ্ছে, তো তাদের যে রক্তের ধারা, সেই রক্তগুলো এক জায়গায় গিয়ে পড়েছিল প্রায় 3 ফুট চওড়া, 3 থেকে 3.5 ফুট চওড়া একটা জায়গাতে রক্তগুলো জমাট বেঁধেছিল। এবং সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে দেখেছিলাম, এবং এইটাকে হিন্দি ভাষাতে বলা হতো খুন কি তিলাই, মানে রক্তের চাদর। কেমন? তো সেই জায়গাটাও আমার সৌভাগ্য হয়েছিল, আমি দেখে এসেছি। হ্যাঁ, জায়গাটির নাম হচ্ছে খুন কি তিলাই।
কোনকি তিলায়, আর হয়েছিল আরাবল্লী পর্বত চারদিকে ঘেরা এবং হলদিঘাটির ক্ষেত্রতে। হ্যাঁ, এই হলদিঘাটি যুদ্ধটি হয়েছিল। তো যাই হোক, তাহলে মেবারের রানা সংগ্রাম সিংয়ের সঙ্গে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ ও আসফ খাঁর মধ্যে রানা প্রতাপ সিংহ পরাজিত হয়েছিলেন। আরেকটু বলে রাখি, ওই হলদিঘাটির ক্ষেত্রতেই দেখবে এখনও, যদি কোনো দিন যাও তোমরা, সেখানেতে একটা ক্ষেত্র, মানে একটা ভুল বললাম, ওইটা মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামেতে প্রতাপ কী কী অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল, তার বর্ম কী ছিল, তার ঢাল কী ছিল, তরোয়াল কী ছিল, সেইগুলো সব আমরা মোটামুটি চাগিয়ে দেখেছি একটু একটু করে। তো খুব বড়, তার ঢালটাই ছিল মোটামুটি তুমি 8 কিলোর মতন, আর সে বর্ম যেটা পড়েছিল সেটা হচ্ছে তোমার ওই কী বলবো, মানে কি বলবো, তার দিয়ে এমন করে মানে গোটা শরীরে ওই পোশাকটা পরলে ছুরি, শত্রুপক্ষ যখন ছুরি মারবে তখন সেই ছুরিটা সরাসরি আঘাত শরীরে করবে না, এইরকম ধরনের তার পোশাকটাও করা হয়েছিল তারের জাল দিয়ে। পরে প্রশ্ন, রাজমহলের যুদ্ধ। বাংলার আফগান বংশীয় শাসক দাউদ খাঁ কররানীর সঙ্গে আকবরের এই যুদ্ধে আকবর জয় লাভ করেছিলেন। সরি, এটা একবার হয়ে গেছে, ওইটা আকবর হবে। হ্যাঁ, সামুগড়ের যুদ্ধ, যেটা হচ্ছে 1658 খ্রিস্টাব্দে হয়েছিল। মোগল সম্রাট ঔরঙ্গজেব এবং মুরাদের বাহিনীর সঙ্গে দারা শিকোর বাহিনীর যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে ঔরঙ্গজেব জয়লাভ করেছিলেন। পরের প্রশ্ন, পুরন্দরের যুদ্ধ ও সন্ধি, যেটা হয়েছিল 1665 খ্রিস্টাব্দে। তো ঔরঙ্গজেবের সেনাপতি জয় সিংহ ও দিলির খাঁর সঙ্গে মারাঠা বীর শিবাজির এই যুদ্ধে শিবাজি পরাজিত হয়ে 23টি দুর্গ, 47টি দুর্গের মধ্যে 23টি দুর্গ মুঘলদের ছেড়ে দিয়েছিলেন, অর্থাৎ 23টি দুর্গ তিনি মুঘলদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন পরাজিত হয়ে। পরে প্রশ্ন, কর্নালের যুদ্ধ, যেটা হয়েছিল 1739 খ্রিস্টাব্দে পারস্যের শাসক নাদির শাহের সঙ্গে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের মধ্যে হয়েছিল। এই যুদ্ধে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ পরাজিত হয়েছিলেন। তো এই কর্নালের যুদ্ধটাই হচ্ছে নাদির শাহের ভারত আক্রমণের কাহিনীর সঙ্গে যুক্ত। পরে গিরিয়ার যুদ্ধ 1740 খ্রিস্টাব্দে বিহারের শাসনকর্তা আলীবর্দী খাঁর সঙ্গে বাংলার নবাব সরফরাজ খানের মধ্যে হয়েছিল। আলীবর্দী খাঁ জয়লাভ করে বাংলার সিংহাসন দখল করেছিলেন। পরে প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ। বন্দিবাসের যুদ্ধ হচ্ছে বা ওয়ান্ডিবাসের যুদ্ধ, যেটি হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। কেমন, 1760 খ্রিস্টাব্দে হয়েছিল। ইংরেজ কোম্পানির সঙ্গে ফরাসিদের যুদ্ধ সংগঠিত হয়েছিল, এতে ফরাসিরা পরাজিত হয়েছিলেন। পরের হচ্ছে উদয়গিরের যুদ্ধ বা উদগিরের যুদ্ধ, যেটা 1760 খ্রিস্টাব্দে হয়েছিল। মারাঠা নেতা সদাশিব রাও ভাউ এর সঙ্গে নিজাম উল মুলকের হয়েছিল, নিজাম পরাজিত হয়েছিলেন। পরের পানিপথের তৃতীয় যুদ্ধ, যেটি হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। আফগানিস্তানের শাসক আহমদ শাহ আবদারির সঙ্গে মারাঠা বীর বালাজি বাজিরাওয়ের সেনাপতি সদাশিব রাও ভাউ এর যুদ্ধ হয়েছিল, পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে। অবশ্যই আহমদ শাহ আবদালির কাছে মারাঠারা পরাজিত হয়েছিলেন। পরের অন্ধকূপ হত্যা, যে ঘটনাটি হচ্ছে 20 জুন 1756 খ্রিস্টাব্দে হয়েছিল। অন্ধকূপ হত্যা বিষয়টিকে একটু দেখে নেওয়া যাক। অন্ধকূপ হত্যার ঘটনাটি, সিরাজ কলকাতা দখল করে 146 জন ইংরেজ নরনারীকে 18 ফুট ইন্টু 14 ফুট 10 ইঞ্চি একটি কক্ষে বন্দি করে রেখেছিলেন। এতে প্রচণ্ড গরম এবং শ্বাসকষ্টে 123 জন নরনারী মারা গিয়েছিলেন। এই ঘটনাকে ইংরেজ ঐতিহাসিক হলওয়েল অন্ধকূপ হত্যা বলে অভিহিত করেছেন, বা তিনি অতি অবশ্যই এটি প্রচার করেছিলেন। পরের প্রশ্ন, আলীনগরের সন্ধি কবে হয়েছিল? 9 ফেব্রুয়ারি 1757 খ্রিস্টাব্দে। এই তারিখটাকে অতি অবশ্যই মনে রাখতে হবে, 9 ফেব্রুয়ারি 1757 খ্রিস্টাব্দে। তো এই আলীনগরের সন্ধি কাদের হয়েছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার হয়েছিলেন। পরে পলাশী যুদ্ধ 23 জুন 1757, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের নেট পরীক্ষায়, সেট পরীক্ষায় বা যে কোনো চাকরি পরীক্ষায় থাকবে, তারিখটা মনে রাখবে 23 জুন। তো সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী কর্নেল ক্লাইভের মধ্যে হয়েছিল। তাহলে সিরাজের সঙ্গে, অর্থাৎ সিরাজউদ্দৌলার, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী কর্নেল ক্লাইভের মধ্যে হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন। পরে প্রশ্ন, বিদরের যুদ্ধ, যেটি 1759 খ্রিস্টাব্দে হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ওলন্দাজদের। এই যুদ্ধে ওলন্দাজরা পরাজিত হয়েছিলেন। পরে প্রশ্ন, 1760 খ্রিস্টাব্দের বিপ্লব কি? ইংরেজ
সরি, এইগুলো সব ইংরেজির জায়গায় ইংরেজি আমি টাইপিং ভুল হয়ে গেছে, একটু মার্জনা করে দিও। ইংরেজ গভর্নর ভানসিটাট মির্জাফরকে সিংহাসনচ্যুত করে তার জামাতা মীর কাসিমকে সিংহাসনে বসিয়েছিলেন এবং বিনা রক্তপাতে এই ঘটনাটা ঘটেছিল। কবে? না 1760 খ্রিস্টাব্দে। তো সেখানে কি হয়েছে না, মির্জাফরকে সিংহাসনচ্যুত করে ইংরেজরা তার জামাই মীর কাসিমকে সিংহাসনে বসিয়েছিলেন। তো এই ঘটনাকেই 1760-এর বিপ্লব বা বিনা রক্তপাতহীন যুদ্ধ বলেও উল্লেখ করা হয়ে থাকে। তারপরে প্রশ্ন, বক্সারের যুদ্ধ। তো বাংলা নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত এই ত্রয়ী বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে ত্রয়ী বাহিনী অর্থাৎ বাংলা নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম পরাজিত হয়েছিলেন। পরে প্রশ্ন, এলাহাবাদের প্রথম সন্ধি 1765 খ্রিস্টাব্দে। কী জিনিস? না, অযোধ্যার পরাজিত নবাব সুজাউদ্দৌলা এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এলাহাবাদের প্রথম সন্ধি হয়েছিল। তো এখানে বেশ কিছু শর্ত ছিল, সেই শর্তগুলো আমি অতি অবশ্যই, যদি কেউ জানতে চাও আমাকে বলো, আমি অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি বলে দেবো এগুলো শর্ত ছিল। হ্যাঁ, তো এলাহাবাদের দ্বিতীয় সন্ধি সেটা হচ্ছে 1765 খ্রিস্টাব্দে হয়েছিল। পরাজিত মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিল। পরে প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? উত্তর, ওয়ারেন হেস্টিংস, যিনি 1772 খ্রিস্টাব্দে বাংলার প্রথম গভর্নর হয়েছিলেন। পরে প্রশ্ন, প্রথম রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়েছিল? 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল। পরে প্রশ্ন, দ্বিতীয় রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়েছিল? 1793 খ্রিস্টাব্দে। তারপরে তৃতীয় রেগুলেটিং অ্যাক্ট কবে পরের রেগুলেটিং অ্যাক্ট পরে কী নামে পরিচিত হয়েছিল? উত্তর, চার্টার অ্যাক্ট। 1813 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পরে চার্টার অ্যাক্টের নামে পরিণত হয়েছিল। তারপরে তৃতীয় রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হচ্ছে? তাহলে 1813 খ্রিস্টাব্দে, ওই চার্টার অ্যাক্টটাই। তারপরে চতুর্থ রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়েছিল? 1833 খ্রিস্টাব্দে। তারপরে পঞ্চম রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়েছিল? 1853 খ্রিস্টাব্দে। তো এখানে সালগুলো অনুসারে তোমরা একটা খেয়াল করবে, প্রতি 20 বছর অন্তর, কেমন, প্রতি 20 বছর অন্তর আমাদের এই রেগুলেটিং অ্যাক্টগুলি রিনিউয়াল করানো হতো। তাহলে সেই হিসেবে 1773 থেকে 20 বছর করো, 93, 93, 20, 13, 13, 20, 33, 33, 20, 53। এই লাস্ট হচ্ছে 1853 খ্রিস্টাব্দে অতি অবশ্যই 1853 খ্রিস্টাব্দে পঞ্চম রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল, এটা অতি অবশ্যই তোমরা মনে রাখতে হবে। আর 1813 খ্রিস্টাব্দে যে চার্টার অ্যাক্ট অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল, সেইটা তোমাদেরকে অনেকগুলো তথ্য সম্পর্কিত আছে, সেইটা যখন আমি অন্যভাবে ভিডিও করব তখন বলবো, কিন্তু তবু একটু বলে রাখি যে আমাদের ভারতের শিক্ষা খাতে যে 1 লক্ষ টাকার কথা বলেছিল ইংরেজরা আমাদের শিক্ষা খাতে ব্যয় করবেন, তো সেইটা হচ্ছে 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে এসে সেটিকে বলা হয়, যেটাকে মানে 33-এ এসে সেটা লাগু করার চেষ্টা করেছিলেন 1835 খ্রিস্টাব্দে মেঘলে সাহেব। পরের প্রশ্ন, 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে 1774 খ্রিস্টাব্দের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। কোশ্চেনটা আমার বলা হয়নি। হ্যাঁ, পরের প্রশ্ন, কলকাতায় সুপ্রিম কোর্ট কবে গড়ে উঠেছিল? উত্তরটা হচ্ছে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে 1774 খ্রিস্টাব্দে প্রথম হয়েছিল এবং প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। তো প্রসঙ্গত বলে রাখি, মহারাজা নন্দকুমারকে তিনি দলিল জালিয়াতির অভিযোগে অতি অবশ্যই তাকে ফাঁসি দিয়েছিলেন এই নন্দকুমারকে স্যার এলিজা ইম্পে। পরে প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। পরে পিটের ভারত শাসন আইন কবে পাস হয়েছিল? উত্তর, উইলিয়াম পিট ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, তিনি 1784 খ্রিস্টাব্দে ভারতের জন্য আইন রচনা করেছিলেন, যেটি পিটের ভারত শাসন আইন নামে পরিচিত। পরে প্রশ্ন 29 নম্বর, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ যেটি হচ্ছে 1775 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? না, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে, এখানে ভুল করে দিয়েছি আমি, একটা প্রিন্টিং ভুল হয়েছে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মারাঠাদের মধ্যে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ হবে। পরে সুরাটের সন্ধি কবে হয়েছিল? না, 1775 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠাদের মধ্যে সুরাটের সন্ধি হয়েছিল। তো ইংরেজিগুলো আমি প্রত্যেকটাই ইংরেজি করে ফেলেছি, আমার প্রিন্টিং ভুল হয়েছে, এই জন্য ক্ষমা করে দিও।
তো তারপরে হচ্ছে পুরন্দরের সন্ধি 1776 খ্রিস্টাব্দে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ওয়ারেন হেস্টিংসের সঙ্গে মারাঠা বীর মাধব রাও নারায়ণের হয়েছিল। পরে প্রশ্ন, তেলেগাঁওয়ের যুদ্ধ 1779 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? মারাঠাদের সঙ্গে তেলেগাঁও এর যুদ্ধে পরাজিত হয়ে ইংরেজরা ওয়ারগাঁও এর সন্ধি করতে বাধ্য হয়েছিল। কেমন? 1779 খ্রিস্টাব্দে। পরে সলবাইয়ের সন্ধি, তো 1782 খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? না মারাঠা পেশোয়া মাধবরাও নারায়ণের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিল। পরে বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে, বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে। তো এটি কাদের মধ্যে হয়েছিল? না মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিল। পরে প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ বা দেওগাঁওয়ের সন্ধি 1803 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? না ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে শাহজি ভোঁসলের হয়েছিল। পরের প্রশ্ন, সুরজ অর্জন গাঁওয়ের সন্ধি 1803 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মহাদজি সিন্ধিয়ার হয়েছিল। পরের 37 নম্বর, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ যেটি হয়েছিল 1817 খ্রিস্টাব্দে থেকে 1819 খ্রিস্টাব্দের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মারাঠাদের এটি ছিল নির্ণায়ক যুদ্ধ। কেমন? তো অতি অবশ্যই তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে মারাঠা অবশ্যই পরাজিত হয়েছিলেন। পরে 38 নম্বর প্রশ্ন, খর্দার যুদ্ধ যেটি 1795 খ্রিস্টাব্দে হয়েছিল কাদের মধ্যে? না মারাঠাদের সঙ্গে হায়দ্রাবাদের নিজামের হয়েছিল। এই যুদ্ধে নিজাম পরাজিত হয়েছিলেন। পরের প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটি 1766 খ্রিস্টাব্দে হয়েছিল। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ 1766 খ্রিস্টাব্দে কাদের মধ্যে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মহীশূরের শাসক হায়দার আলীর হয়েছিল। এই যুদ্ধে ইংরেজরা পরাজিত হয়েছিল। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধে ইংরেজরা হায়দার আলীর কাছে পরাজিত হয়েছিল। তারপরে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটি 1780 থেকে 84 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মহীশূরের শাসক হায়দার আলী ও টিপু সুলতানের হয়েছিল। পরে ম্যাঙ্গালোরের সন্ধি 1784 খ্রিস্টাব্দে। হ্যাঁ, তো কাদের মধ্যে হয়েছিল? দেখো, মহীশূরের শাসক টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে এই সন্ধি হয়েছিল এবং উভয়ের অঞ্চলগুলোকে ফেরত দিয়েছিল, মানে সমান সমান হয়ে গিয়েছিল ম্যাঙ্গালোর সন্ধিতে। মানে ইংরেজরাও জয়লাভ করতে পারেনি, মহীশূরের শাসক টিপু সুলতান এবং তার পিতা হায়দার আলীও জয়লাভ করেনি, মানে সমান সমান হয়েছিল বলে যে কারণে একে অপরের অঞ্চলগুলি ফেরত দিয়ে ম্যাঙ্গালোরের সন্ধি করেছিল। পরের তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1790 থেকে 92 খ্রিস্টাব্দে অতি অবশ্যই মনে রাখবে। এবং তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কাদের মধ্যে হয়? তাহলে সময়কালটা মনে রাখো, 1790 থেকে 92। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কাদের মধ্যে? না ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে টিপু সুলতানের। এই যুদ্ধে টিপু সুলতান পরাজিত হয়েছিলেন। তারপরে প্রশ্ন 43 নম্বরে শ্রীরঙ্গপত্তমের সন্ধি 1792। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা খুব কঠিন মনে হবে কিন্তু এইগুলোকে মনে রাখতেই হবে তোমাদের। তো শ্রীরঙ্গপত্তমের সন্ধি 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই সন্ধি হয়েছিল শ্রীরঙ্গপত্তমের। টিপু সুলতান যুদ্ধে পরাজিত হয়ে এই সন্ধি করেছিলেন। লাস্ট 44 নম্বর প্রশ্ন, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটা লাস্ট যুদ্ধ হিসাবে অবশ্যই আমরা বলে থাকি যে ইঙ্গ মহীশূর যুদ্ধ লাস্ট এই যুদ্ধটাও বা শেষ যুদ্ধ বলেও উল্লেখ করি আমরা। তো ইংরেজ কোম্পানির সঙ্গে টিপু সুলতানের হয়েছিল। এই যুদ্ধে টিপু সুলতান পরাজিত এবং নিহত হয়েছিল। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ পরীক্ষা পড়ে। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কতগুলি হয়েছিল? মনে রাখবে 4টি হয়েছিল। পরের প্রশ্ন 45 নম্বর প্রশ্ন, সগলি সন্ধি 1816 খ্রিস্টাব্দে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল? না ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নেপালের গোর্খা নেতা অমর সিংয়ের। ভালো করে মনে রাখবে, নেপালের যে গোর্খা নেতা ছিলেন তার নাম হচ্ছে অমর সিংয়ের সঙ্গে, আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অমর সিং এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন। পরে ইয়ান্দাবুর সন্ধি কবে হয়েছিল? 1826 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির সঙ্গে ব্রহ্মদেশের রাজা বোদোপোয়ার। এই যুদ্ধে বোদোপোয়া পরাজিত হয়েছিলেন।
তারপরে অমৃতসরের সন্ধি, যেটি 1809 খ্রিস্টাব্দ হয়েছিল। পাঞ্জাবের শাসক রণজিৎ সিং এর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অমৃতসরের সন্ধি হয়েছিল। তো এই সন্ধির সময় ইংরেজ দূত ছিলেন চার্লস মেটকাপ। তো সময়কালটা সম্পর্কে একটু বলে রাখি। অমৃতসরের সন্ধি যখন হচ্ছে 1809 খ্রিস্টাব্দে, তো নেপোলিয়নের উত্থান, ভারতের ইউরোপের ইতিহাসে দেখো 1799 থেকে 1815 এই সময় নেপোলিয়নের উত্থান হচ্ছে ইউরোপ মহাদেশে। সেই জন্য এই 1809 খ্রিস্টাব্দে সময়টা দেখো এই সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, এই দুটো সময়ের মিডিলে হয়ে যাচ্ছে। দেখো 1809 খ্রিস্টাব্দে ইংরেজরা যখন জানতে পারলেন যে নেপোলিয়ন বোনাপার্ট ভারত আক্রমণ করতে পারে, ইংরেজ যেহেতু আমাদের দেশে শাসন করছে, সেই রকম একটা ইংরেজদের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছিল। এবং তখন ইংরেজরা তাড়াহুড়ো করে কলকাতা থেকে চার্লস মেটকাপকে পাঠানো হয়েছিল অমৃতসরেতে, অর্থাৎ পাঞ্জাবেতে, যে যাতে রণজিৎ সিং ইংরেজদের হয়ে মানে ফরাসি শাসক নেপোলিয়ন ভারতে আসছে তার ঢাল হিসেবে থাকে, সেই জন্য, এবং ভারতের উত্তর পশ্চিম দিকটাকে সুরক্ষিত রাখার জন্য রণজিৎ সিংয়ের সঙ্গে আমাদের এই চার্লস মেটকাপকে পাঠানো হয়েছিল অমৃতসরের সন্ধি করার জন্য, যেখানে শতদ্রু নদীর পূর্ব দিকটা রণজিৎ সিংয়ের, শতদ্রু নদীর পশ্চিম দিকের বৃহত্তর অঞ্চলগুলো রণজিৎ সিংয়ের, আর শতদ্রু নদীর পূর্ব দিকটা থেকে বাকি অঞ্চলগুলো ইংরেজদের থাকবে, এরকম একটা ওদের সন্ধি হয়েছিল। তো এইটা একটা অমৃতসরের সন্ধিটা ছিল একটা আন্তর্জাতিক মানের সন্ধি। ফরাসি আক্রমণ প্রতিরোধের জন্য পাঞ্জাবের শাসককে ঢাল করা হয়েছিল। পরের প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ 1845 খ্রিস্টাব্দে। তো কাদের মধ্যে হয়েছিল দেখো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেনরি হার্ডিঞ্জের সঙ্গে শিখ সেনাপতি লাল সিং ও তেজ সিংহের, শিখরা এতে পরাজিত হয়েছিলেন। তারপরে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ, যেটা 1848 থেকে 49 খ্রিস্টাব্দে হয়েছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর সঙ্গে শিখ বাহিনীর, এটা শেখ হয়ে গেছে, শিখ বাহিনীর, কিন্তু এই শিখ বাহিনী এতে পরাজিত হয়েছিলেন দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধে। পরে চিলিয়ানওয়ালার যুদ্ধ, যেটি 1849 খ্রিস্টাব্দে হয়েছিল। তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে লর্ড ডালহৌসির সঙ্গে শিখ সেনাপতি শের সিং ও ছতর সিংয়ের হয়েছিল। এই যুদ্ধে শিখরা পরাজিত হয়েছিলেন এবং চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন। পরে খুরদার পাইক বিদ্রোহ, 51 নম্বর প্রশ্ন, খুরদার পাইক বিদ্রোহ, যেটি হচ্ছে 1817 খ্রিস্টাব্দে হয়েছিল। ক্ষমতাচ্যুত পাইকান কৃষকেরা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তো এখানে একটু বলার আছে, এই যে পাইকান কথাটা বলা আছে, পাইক, দেখবে পাইক আর বরকান্তাজ এই বলে দুটো পদ আছে, মানে দুটো টার্ম আছে আর কি। একটা হচ্ছে পাইকান বা পাইক, আর একটা হচ্ছে বরকন্দাজ। তো যখন মানে 1770-এর দশকের পর জমিদারি বন্দোবস্ত যখন বৃহত্তর আকার ধারণ করে, বা তোমার ওই চিরস্থায়ী বন্দোবস্ত যখন লর্ড কর্নওয়ালিস 1793 প্রবর্তন করে, তখন এই পাইকান বা বরকন্দাজ যে ব্যবস্থাগুলো, এরা কি করতো না, বড় বড় জমিদার বা মাঝারি জমিদারের অধীনে এরা লেঠেলের কাজ করতো। কেমন? তাদের কাজ হচ্ছে কৃষকেরা খাজনা দিবে, সেইগুলো ঠিকঠাক দিচ্ছে কিনা দেখভাল করা, আর জমিদার যখন মানে খেতে যাবে বা ক্ষেত বা মাঠেতে যাবেন, তখন লেটেল বাহিনী তার সঙ্গে যাবে ঠিকঠাক, যাতে মানুষ ভয়ে বা ভীতির মধ্য দিয়ে এই জমিদারকে রাজস্ব দিয়ে দেয়। সেই জন্য সেই যে পাইকান বাহিনী বা লেঠেল বাহিনী, সেইটা হচ্ছে পাইকান, আর এই পাইকরা, এবং এই পাইকদের এক প্রকার ধরো যখন বেতন দিতে না পারছে জমিদার, তখন তাদেরকে পাইকদেরকে একটা নির্দিষ্ট অঞ্চল বা জমি দিয়ে দিত, সেগুলোকে বলা হতো পাইকান জমি। কেমন? তো এই পাইকরাও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে খুরদাতে বিদ্রোহ করেছিলেন। পরে চুয়াট বিদ্রোহ, 52 নম্বর প্রশ্ন, চুয়াট বিদ্রোহ 1798 থেকে 1799 খ্রিস্টাব্দে হয়েছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিরস্থায়ী বন্দোবস্তের বিরুদ্ধে রায়পুরের, মেদিনীপুরের জমিদার দুর্জন সিং বিদ্রোহ ঘোষণা করেন, এবং যদিও এই বিদ্রোহ ধ্বংস করে দিয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যবাহিনী। কারণ আমাদের যে লেঠেলরা ছিল বা সেনাবাহিনীরা ছিল, দুর্জন সিংয়ের যে সৈন্যরা ছিল, তারা বেশিরভাগটা হচ্ছে লাঠি হয়েছে, তরবারি, এই সমস্ত দিয়ে যুদ্ধ করছে। তখন তাদের কাছে অস্ত্রশস্ত্র হিসেবে কোনো গোলাগুলি, বন্দুক, কামান এই সমস্ত জিনিস ছিল না। কিন্তু ইংরেজরা মানে গ্রামকে গ্রাম কামান বোস করিয়ে বা বন্দুক চালিয়ে সেখানকার মানুষদেরকে
হত্যা করেছিলেন বা আন্দোলনগুলোকে স্তব্ধ করেছিলেন। পরে 53 নম্বর প্রশ্ন, বারাসাত বিদ্রোহ বা নারকেলবেরিয়া বিদ্রোহ, যেটি হচ্ছে 1831 খ্রিস্টাব্দে হয়েছিল। বাংলাদেশের বসিরহাটে তিতুমির ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। অসম যুদ্ধ হয়েছিল এবং এতে তিতুমির পরাজিত এবং নিহত হয়েছিলেন। কবে না 1831 খ্রিস্টাব্দে। 54 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ, যেটি 1855 খ্রিস্টাব্দে হয়েছিল। দেখে নেওয়া যাক। রাজমহলের পার্বত্য অঞ্চল ও মুর্শিদাবাদের একাংশের আদিবাসী সম্প্রদায়ের মানুষ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং ইংরেজ কোম্পানি কঠোরভাবে তাদের আন্দোলন দমন করেছিলেন। তো এই সাঁওতাল বিদ্রোহে কয়জন নেতার নাম হচ্ছে সিধু, কানহু, কয়েকা দন্তন্য হয়রস্যু, কানহু, চাঁদ, আমি পরে অবশ্যই এটা দেবো, চাঁদ ও ভৈরব। সিধু, কানহু, চাঁদ ও ভৈরব, এই 4 ভাই সাঁওতাল বিদ্রোহের সময় একবারে নিজেদেরকে শক্তপোক্ত ঘাঁটি হিসেবে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তো এই রাজমহলের আদিবাসী সাঁওতাল বিদ্রোহ 1855 খ্রিস্টাব্দে হয়েছিল। আজকের লাস্ট প্রশ্ন বা শেষ প্রশ্ন, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, যেটা হচ্ছে 29শে মার্চ 1857 খ্রিস্টাব্দে হয়েছিল। তারিখটা মনে রাখতে হবে অবশ্যই, 29শে মার্চ 1857 খ্রিস্টাব্দ। বেঙ্গল রেজিমেন্টের সিপাহী মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরের সামরিক সেনা ছাউনিতে ইংরেজদের বিরুদ্ধে গর্জে ওঠেন বা বিদ্রোহ ঘোষণা করেন এবং এই বিদ্রোহের পর তাকে ব্রিটিশরা ঘিরে ফেলে এবং ফাঁসি হয়। যদিও তার যে দ্বীপ, সেই দ্বীপটা যেটা আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, তার সলতেটা আস্তে আস্তে পুড়তে পুড়তে 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট আমাদের দেশকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত আমাদের বিপ্লবীরা করেছিলেন। তো যাই হোক, যদি আমার ভিডিওগুলো বা আমার এই কষ্টটা তোমাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই তোমরা লাইক করবে, প্রয়োজনে তোমরা কমেন্ট করতে পারো, কমেন্টের আমি উত্তর দেবো। এবং যারা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ওকে, আজ এই পর্যন্ত। এর পরের অংশ যে ভিডিওটা দেবো, যদি এটা ভিডিওটা বড় আকারের হয়ে গেছে, কিন্তু এর পরের যে ভিডিওটা দেবো সেইটাতেও একবার পুরো 1947 পর্যন্ত এইরকম যে ঘটনাগুলি আছে সেগুলো আমি তুলে ধরবো তোমাদের সামনে। ওকে, আজ এই পর্যন্ত, বাই, টাটা।